বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অজয় দেবগনের নতুন মুভি রেড 2 কে নিয়ে। এই রেড 2 মুভিটি আসলে সাল 2018তে আসা রেড মুভির সেকেন্ড পার্ট। এই মুভিটিও রেড মুভির মতোই রেড এর উপর ভিত্তি করেই বানানো হয়েছে। চলুন বন্ধুরা, এবার রেড 2 মুভির পুরো কাহিনীকে শুরু করা যাক। আসলে রেড 2 মুভির কাহিনী রেড 1 এর সাথে কানেক্টেড রয়েছে, এই জন্যই এই মুভির বেশিরভাগ ক্যারেক্টার গুলোকে ওই মুভি থেকেই নেওয়া হয়েছে। এই জন্যই আপনারা যদি রেড মুভিকে না দেখে থাকেন, এই জন্যই আমি ওই মুভির কাহিনীকে সংক্ষেপে বলে দিচ্ছি, যাতে আপনারা অতি সহজেই রেড 2 মুভির কাহিনীকে বুঝে যেতে পারেন। রেড মুভির মেন ক্যারেক্টার হলো অজয় দেবগন, যার এই মুভির মধ্যে নাম হলো আমাইয়া পট্টনায়ক, এবং তিনি হলো একজন IRS, অর্থাৎ তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের একজন অফিসার, যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মধ্যে একটি ডেপুটি কমিশনার হিসেবে কাজ করে থাকে। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মধ্যে ডেপুটি কমিশনারের র্যাঙ্ক খুবই বড় হয়ে থাকে, অর্থাৎ আমাইয়া পট্টনায়ক ইনকাম ট্যাক্সের খুবই বড় একটি অফিসার। এসব ছাড়াও আমাইয়া পট্টনায়ক খুবই সৎ একটি অফিসার, যে নিজের সার্ভিসের মধ্যে 4200 কোটি টাকাকে রেডের দ্বারা সিজ করে নিয়েছে। কিন্তু রেড করার পরেও, সরকারের এতটা বেশি পরিমাণে সুবিধা করার পরেও আমাইয়া পট্টনায়কের টোটাল 74 বার ট্রান্সফার করা হয়েছে। কিন্তু আমাইয়া পট্টনায়কের বিশেষ গুণ হলো এই যে সে ট্রান্সফার হয়ে যে জায়গার মধ্যেই পৌঁছে যায় সেখানেই সে রেড মেরে দেয়, এবং সে এরপরে ওই এলাকার সমস্ত কার্বলোককেই সবার সামনে নিয়ে চলে আসে। এবং আমাইয়া পট্টনায়কের ওয়াইফের নাম হলো মালিনী পট্টনায়ক। এই মালিনী পট্টনায়কের রোলকে রেড 1 এর মধ্যে প্লে করেছিল ইলিনা ডিক্রুজ, কিন্তু রেড 2 মুভির মধ্যে তাকে রিপ্লেস করে বানি কাপুর এসে গিয়েছে। এসব ছাড়াও আমরা রেড 1 মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম আমাইয়া পট্টনায়ক লখনৌয়ের মধ্যে থাকা খুবই বড় একটি ধনী মানুষের ঘরের মধ্যে রেড মারে, এবং লখনৌর ওই ধনী ব্যক্তিটির নাম ছিল রামেশ্বর সিং। যেই রামেশ্বর সিং নিজের এলাকার মধ্যে ডন হওয়ার সাথে সাথে ওখানের লোকাল পলিটিশিয়ানও ছিল। কিন্তু এরপরেও আমাইয়া পট্টনায়ক তার ঘরের মধ্যে রেড মেরেছিল, এবং 4 দিনের লম্বা রেডের পর রামেশ্বর সিং এর ঘর থেকে সমস্ত ব্ল্যাক মানি এবং ইলিগেল জুয়েলারিকেও কালেক্ট করে নেয়, এবং এরপরে ওই সমস্ত টাকাগুলো এবং সম্পত্তিগুলো জমা হয়ে যায় সরকারের কাছে। এরপরে রামেশ্বর সিং এর জেল হয়ে যায়। এরপর থেকে শুরু হয়ে যায় রেড 2 মুভির কাহিনী। এখন কাহিনীর মধ্যে 7 বছর পেরিয়ে যায়, এই জন্য রেড 2 মুভিটি শুরু হয় সাল 1989 থেকে। মুভির শুরুতে আমরা একটি রাজার খুবই বড় রাজপ্রাসাদকে দেখতে পাই, যে রাজপ্রাসাদের মধ্যে খুবই বড় একটি পার্টি চলছিল, এবং ওই রাজার কাছে খুব বেশি টাকাও ছিল। কিন্তু ওই সমস্ত টাকার মধ্যে অনেকগুলো ইলিগেল টাকাও ছিল, যেই সমস্ত টাকাগুলোকে এই রাজাটি ইলিগেল ভাবে কামিয়ে নিয়েছিল। এবং আজকের দিনে এই রাজাটি এই টিপকে পেয়ে যায় যে তার ঘরের মধ্যে রেড আসতে চলেছে, এবং তার রাজপ্রাসাদের মধ্যে আর কেউ নয় বরং আমাইয়া পট্টনায়ক রেড মারতে চলেছে। এই জন্যই আমাইয়া পট্টনায়কের ভয়ের জন্যই ওই রাজাটি নিজের সমস্ত টাকাগুলোকে নিজের একটি লোকের সাহায্যে ওই টাকাগুলোকে বাইরে পাঠিয়ে দেয়। এরপরে রাজার ওই লোকটি রাজার ওই সমস্ত টাকাগুলোকে একটি ট্রাকের মধ্যে ঢুকিয়ে নিয়ে সে ওই ট্রাককে দূরে নিয়ে চলে যেতে থাকে। ওই সময়ের মধ্যেই আমাইয়া পট্টনায়ক নিজের টিমকে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে এসে যায় রেড মারার জন্য। এরপরে সে গেটের মধ্যে থাকা গার্ডগুলোকে গেটকে খোলার জন্য বলে দেয়, যাতে সে রাজপ্রাসাদের মধ্যে রেড মারতে পারে। এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই আমাইয়া পট্টনায়ক যখন নিজের টিমকে নিয়ে রেড মারতে এসেছিল, তখন রাজার সমস্ত লোকগুলোই তাদের উপর বন্দুক এবং অস্ত্রগুলোকে তাক করে রেখেছিল, যার ফলে আমাইয়া পট্টনায়কের টিমের লোকেরা আর আগে যায়নি, এবং তারা চুপচাপ প্যালেস থেকে পালিয়ে যায়। এই কাজটিকে করার পর রাজা মনে করতে থাকে সে আমাইয়া পট্টনায়ক এবং তার টিমকে ভয় পাইয়ে দিয়েছে, এবং এই ভয়ের জন্যই হয়তো আমাইয়া পট্টনায়ক ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু আমাইয়া পট্টনায়ক আসলে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়নি, বরং সে জানতে পেরে গিয়েছিল রাজপ্রাসাদের রাজা তার একটি লোকের সাহায্যে তার সমস্ত টাকাগুলোকে অন্য জায়গার মধ্যে ট্রান্সফার করে দিয়েছে। এই জন্যই আমাইয়া পট্টনায়ক খুব তাড়াতাড়ি নিজের টিমকে নিয়ে ওই জায়গার মধ্যে পৌঁছে যায়, এবং সে রাজার ট্রাকের মধ্যে রাখা সমস্ত টাকাকে সিজ করে নেয়, এবং সে রাজার ওই লোকটিকে ধরে নিয়ে নিজের অফিসের মধ্যে নিয়ে আসে। অফিসে এসে যাওয়ার পর রাজার ওই লোকটি আমাইয়া পট্টনায়ককে টাকার লোভ দেখাতে থাকে, এবং সে আমাইয়া পট্টনায়ককে বলতে থাকে সে যেন রাজার এই সমস্ত ব্ল্যাক মানিকে ছেড়ে দেয়, এই পরিবর্তে সে তাকে 2 থেকে 4 লক্ষ টাকাকে দিয়ে দিবে। কিন্তু তার ওই কথাকে শোনার পর আমাইয়া পট্টনায়ক কোন রকম রেসপন্স দেয়নি। এই জন্য রাজার ওই লোকটি টাকাকে বাড়াতে বাড়াতে 10 লক্ষ টাকায় পৌঁছে যায়, এবং সে আমাইয়া পট্টনায়ককে 10 লক্ষ টাকার লোভ দেয়। কিন্তু এর পরিবর্তে আমাইয়া পট্টনায়ক
তার কাছ থেকে 2 কোটি টাকা চেয়ে নেয়। সে তাকে বলতে থাকে রাজা যদি নিজের সমস্ত ব্ল্যাক মানিকেই পেতে চায় তাহলে তাকে এর পরিবর্তে 2 কোটি টাকাকে দিতে হবে। এর আগে আমরা দেখতে পাই রাজা এই অফারকে মেনে নিয়েছে এবং সে 2 কোটি টাকাকে অ্যারেঞ্জ করে আমিয়া পট্টনায়ককে দিয়ে দেয় এবং সে আমিয়া পট্টনায়কের কাছ থেকে সমস্ত ট্রাককেই ছাড়িয়ে নেয়। এখানে আমাদেরকে মুভির শুরুতে এমনটা দেখানো হয় আমিয়া পট্টনায়ক এখন একটি কারাপ্ট অফিসারে পরিবর্তন হয়ে গিয়েছে, যে এখন ঘুষ নিতে শুরু করে দিয়েছে। এরপরে সিন শিফট হয়ে আমরা জেলের মধ্যে রামেশ্বর সিংকে দেখতে পেয়ে যাই, যে 7 বছর ধরে জেলের মধ্যেই সাজা কাটছে। এই জেলের মধ্যে আমরা দেখতে পাই রামেশ্বর সিং আসলে অনেকটা সময় ধরে প্যারোলের জন্য আবেদন করছিল এবং 7 বছর ধরে সাজাকে কাটার পর তাকে প্যারোল দিয়ে দেওয়া হয়, যার ফলে রামেশ্বর সিং এখন বাইরে চলে আসে। আসলে কোনো কয়েদি যদি জেলের মধ্যে খুবই ভালোভাবে থাকে, অর্থাৎ জেলের মধ্যে সে যদি শান্তিতে থাকে এবং সে কারোর সাথে লড়াই না করে এবং সে নিজের কাজকে যদি টাইমের মধ্যেও পূরণ করে নেয়, তখন তার ভালো বিহেভিয়ারকে দেখে প্যারোল সিস্টেমের সাহায্যে তাকে জেলের বাইরে বার করে নেওয়া হয়। এর পরের সিনে আমরা আবার আমিয়া পট্টনায়কের লাইফস্টাইলকে দেখতে পাই। আমরা দেখতে পাই আমিয়া পট্টনায়ক নিজের লাইফের মধ্যে খুবই খুশিতে ছিল। এখন তার এবং তার ওয়াইফের একটি মেয়েও রয়েছে যার বয়স 6 বছর ছিল। নিজের ঘরের মধ্যে আমিয়া পট্টনায়ক নিজের ওয়াইফকে বলতে থাকে এখন তার এই শহর থেকেও ট্রান্সফার হয়ে গিয়েছে। এই কথাটি সে নিজের ওয়াইফকে বলে খবরের কাগজ দিয়ে দেয়, যেখানে খবরের কাগজকে দেখে আমরা ওইটিকে জানতে পারি যে আমিয়া পট্টনায়ক রাজস্থানের রাজার ওই টাকাকে ছাড়ার জন্য যে 2 কোটি টাকার ঘুষকে সে নিয়ে নিয়েছিল, ওই ঘুষের খবর বাইরে এসে যায় এবং ওই ঘুষের জন্যই আমিয়া পট্টনায়কের ট্রান্সফার হয়ে যায় এবং এখন তার ট্রান্সফার হয়েছিল রাজস্থানের ভোজ টাউনের মধ্যে। এরপরে আমিয়া পট্টনায়ক নিজের ফ্যামিলিকে নিয়ে ভোজ টাউনের মধ্যে চলে যায়, যে টাউনের মধ্যে তার আসলে ট্রান্সফার হয়েছিল। আমিয়া পট্টনায়ক এই জায়গার মধ্যে এসে যাওয়ার পরেই আমরা এই টাউনকে দেখতে পাই এবং এই ভোজ টাউনের মধ্যেই আমরা মুভির মেন ভিলেনকে দেখতে পাই, অর্থাৎ আমরা রিতেশ দেশমুখকে দেখতে পাই, যার এই মুভির মধ্যে নাম হলো মনোহর দানকার। কিন্তু এই পুরো মুভির মধ্যেই তাকে দাদাভাই নামেই জানা যায়। দাদাভাইয়ের এই জায়গার মধ্যে ইন্ট্রোডিউস হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি যে এই দাদাভাই হলো এই পুরো ভোজ টাউনের এমএলএ এবং একটি এমএলএ হওয়ার জন্য এখানের লোকেরা তাকে খুবই বেশি সাপোর্ট করে এবং এই পুরো ভোজের মধ্যে দাদাভাইয়ের খুব বেশি রেসপেক্ট রয়েছে। এর সাথে সাথে দাদাভাই নিজের শহরের মধ্যে থাকা সমস্ত লোকের খুবই বেশি সাহায্য করে থাকে এবং তার টাউনের মধ্যে যতগুলো ক্ষুধার্ত মানুষ থাকে সে তাদের সবাইকে খাওয়ারও খাইয়ে থাকে। এই জন্যই পুরো ভোজের মধ্যে থাকা লোকেরা দাদাভাইকে খুবই বেশি ভালোবাসে এবং এই জন্যই পাবলিকেরা তাকে খুবই বেশি রেসপেক্ট করে। এর সাথে সাথে দাদাভাই পুরো ভোজের সব থেকে ধনী মানুষ, এমনকি সে গরিবদের সাহায্য করার জন্য একটি ফাউন্ডেশনকেও তৈরি করে নিয়েছিল এবং সে এই ফাউন্ডেশনের সাহায্যেই সে সমস্ত প্রকারের জনকল্যাণের কাজকে করে থাকে। এরপরে আমরা আবার আমিয়া পট্টনায়ককে দেখতে পাই, যে ভোজ টাউনে এসে যাওয়ার পর নিজের অফিসের মধ্যে চলে যায়। এখানে সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এসে যাওয়ার পরেই সে সব থেকে প্রথমে নিজের সিনিয়রের সাথে দেখা করে, যে ইনকাম ট্যাক্স এর চিফ অফিসার ছিল। এখানে আমিয়া পট্টনায়ক নিজের সিনিয়র এবং বাকি সমস্ত অফিসারদেরকে বলতে থাকে সে এখন ভোজ টাউনের মধ্যে থাকা সব থেকে ধনী ব্যক্তি, অর্থাৎ দাদাভাইয়ের ঘরের মধ্যে সে রেড মারতে চলেছে। এই কথাকে শোনার পর আমিয়া পট্টনায়কের সিনিয়রও অবাক হয়ে যায়, কিন্তু আমিয়া পট্টনায়ক খুব তাড়াতাড়ি নিজের টিমকে তৈরি করে নেয় এবং সে দাদা ভাইয়ের ঘরের উপরেই রেড মারতে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে মুভির শুরুতে আমিয়া পট্টনায়ক যে 2 কোটি টাকার ঘুষকে নিয়েছিল সেটিকে সে কারাপ্ট অফিসার হওয়ার জন্য নেয়নি, বরং ওটি তার একটি বড় মাস্টার প্ল্যান ছিল। আমিয়া পট্টনায়ক আসলে খুব ভালোভাবেই জানতো ঘুষকে নেওয়ার জন্য তার ট্রান্সফার খুব সহজেই ভোজ টাউনের মধ্যে হয়ে যাবে। এই জন্যই সে জেনে বুঝেই ঘুষকে নিয়েছিল, যাতে তার এই জায়গার মধ্যে ট্রান্সফার হয়ে যেতে পারে। কারণ এখন আমিয়া পট্টনায়ক দাদাভাইকে টার্গেট বানাতে চলেছিল, কারণ সে দাদাভাইকে অনেক বছর ধরে ট্র্যাক করে চলছে। কিন্তু এই সময়ের মধ্যে আমরা জানতে পেরে যাই যে রেড মারার আগে আমিয়া পট্টনায়ক দাদাভাইয়ের সম্বন্ধে সমস্ত ইনফরমেশনকেই পড়ে নেয়। এখানে আমরা জানতে পারি যে রেড মারার আগে থেকেই আমিয়া পট্টনায়ক ভোজ টাউনের মধ্যে থাকা সমস্ত লোকের কাছ থেকে দাদাভাইয়ের সম্বন্ধে সমস্ত ইনফরমেশনকেই বার করতে শুরু করে। এমন ভাবে সে যখন নতুন জুতোকে কেনার জন্য একটি জুতোর দোকানের মধ্যে পৌঁছে যায়, তখনই দাদাভাইয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করার পর ওই লোকটি তাকে বলতে থাকে দাদাভাই আসলে খুবই ভালো একটি মানুষ, যিনি আমারও অনেকবারই সাহায্য করেছে। কিন্তু আসল কথা হলো এই যে আজ থেকে অনেক বছর আগে দাদাভাইয়েরও একটি জুতোর দোকান ছিল এবং সে আমার মতোই লোকেদেরকে জুতো বিক্রি করে থাকতো। কিন্তু দাদাভাইয়ের একটি বিশেষ গুণ ছিল, তার দোকানের মধ্যে কোন রকম জুতো বা চপ্পল বিক্রি হোক
বা না হোক, কিন্তু এরপরেও সে আশেপাশের মধ্যে থাকা সমস্ত লোকেদের বিভিন্ন ধরনের খাবারকে খাইয়ে থাকতো এবং যতক্ষণ না পর্যন্ত সে নিজের এলাকার গরিব মানুষদেরকে খাবার না খাইয়ে দিত ততক্ষণ পর্যন্ত দাদাভাই নিজের ঘরের মধ্যে গিয়ে ঘুমতো না। এমন ভাবে যখন দাদাভাই গরিব মানুষদেরকে খাবার খাওয়ানোর জন্য তার অনেকটাই অসুবিধা হতে শুরু হয়ে যায় এবং তার টাকা শেষ হয়ে যেতে থাকে, তখন সে নিজের জুতো চপ্পলের দোকানকেও বিক্রি করে দেয় এবং সে জুতোর দোকানকে বিক্রি করে যত টাকাকে পেয়ে যায় সে ওই টাকার সাহায্যে গরিব মানুষদেরকে খাওয়াতে শুরু করে। এই জন্য একটা সময় এমন এসে যায় যখন দাদা সাহেবের কাছে আর কিছুই ছিল না, দাদা ভাইয়ের সমস্ত টাকায় শেষ হয়ে গিয়েছিল। এই জন্য সে চেয়েও গরিবদেরকে সাহায্য করতে পারেনি, কিন্তু এতটা সময় ধরে গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য আশেপাশের সমস্ত লোকেরাই তাকে সাপোর্ট করতে শুরু করে দেয় এবং তাদের আশেপাশের লোকেরা দাদা ভাইকে বলতে থাকে সে যেন ইলেকশনের মধ্যে দাঁড়িয়ে পড়ে যাতে সেই পুরো এলাকার এমএলএ হতে পারে এবং সে এমএলএ হয়ে যাওয়ার পর সে সমস্ত মানুষদেরকেই সাহায্য করতে পারবে। এই জন্য সবাই দাদাভাইকে বলতে থাকে সে যেন চিফ মিনিস্টারের অফিসের মধ্যে পৌঁছে গিয়ে সে যেন তার কাছ থেকে একটি টিকিটকে চেয়ে নেয়। লোকেদের কথাকে শুনে দাদাভাই যখন চিফ মিনিস্টারের রুমের মধ্যে পৌঁছে যায় এবং সে যখন এমএলএ হওয়ার জন্য তার কাছ থেকে টিকিটকে চেয়ে নেয়, ওখানের মধ্যে থাকা চিফ মিনিস্টার এবং ওখানের মধ্যে থাকা বাকি সমস্ত লোকেরা দাদাভাইয়ের মজাককে উড়াতে থাকে। চিফ মিনিস্টার দাদাভাইকে গরিব এবং ফাটিচার বলে দেয় এবং সে দাদাভাইকে বলে দেয় তার আসলে চপ্পল কেনারও টাকা নেই। এই জন্য সে দাদাভাইয়ের বেজ্জতিকে করানোর জন্য সে দাদাভাইয়ের পায়ের মধ্যে থাকা চপ্পলকে তার মাথার মধ্যে তুলে নেওয়ার জন্য বলে দেয় এবং সে মাথার মধ্যে চপ্পলকে রেখে তাকে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য বলে দেয়। কিন্তু যখন ভৌজের লোকেরা দেখতে পেয়ে যায় চিফ মিনিস্টার দাদাভাইয়ের অপমান করেছে, তখন পুরো ভৌজের লোকেরাই দাদাভাইয়ের সমর্থনে এসে যায়। এই জন্য সমস্ত লোকেরা মিলে দাদাভাইকে পুরো এলাকার এমএলএ বানিয়ে দেয়। এরপর থেকেই দাদাভাইয়ের সমর্থন এতটাই বেড়ে যায় যে যার ফলে রাজস্থানের চিফ মিনিস্টার কেউ দাদাভাইয়ের কাছ থেকে ক্ষমাকে চেয়ে নিতে হয় এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে তার সাপোর্ট কেও নিতে হয়। এরপরে দাদাভাই এই পুরো রাজ্যের হোম মিনিস্টারে পরিবর্তন হয়ে যায় এবং এরপর থেকেই দাদাভাই নিজের ফাউন্ডেশনকে খুলে নেয় যার সাহায্যে সে এখন গরিবদেরকে সাহায্য করছে। এই সমস্ত ইনফরমেশনের সাথে সাথে আমিয়া পট্টনায়ক এটিকেও জানতে পেরে যায় যে দাদাভাই আজ থেকে অনেক বছর আগে নেহা নামক একটি মেয়েকে খুবই বেশি পরিমাণে ভালোবাসতো। এখানেই দাদাভাই এবং নেহা একে অপরের সাথে বিয়ে করতেই চলেছিল, কিন্তু বিয়ে করার আগেই নেহার মৃত্যু হয়ে যায় ট্রেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে এবং এই ঘটনার জন্যই দাদাভাইয়ের খুবই বড় একটি ঝটকা লেগে যায় এবং এরপর থেকে দাদাভাই আর কখনো বিয়েই করেনি। এখানে আমরা দাদাভাইয়ের সাথে সাথে আমিয়া পট্টনায়কের জীবন সম্বন্ধেও জানতে পারি। আসলে এখানে আমরা জানতে পারি যে আমিয়া পট্টনায়ক জেনে বুঝে রাজার কাছ থেকে ঘুষ নিয়েছিল এবং নিজের অফিসারের সাহায্যে নিজেকে ধরিয়ে দিয়েছিল। আসলে ঘটেছিল এই যে আমিয়া পট্টনায়ক যখন 2 কোটি টাকার ঘুষকে নিয়ে নেয় তখন সে নিজের সোর্সের সাহায্যে ওই টাকাকে ট্র্যাক করে নেয়। এরপরে আমিয়া পট্টনায়ক এটিকে জানতে পেরে চাইছে ওগুলো আসলে মানি লন্ডারিং এর টাকা, যে সমস্ত টাকাগুলোকে ইলিগাল ভাবে ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছিল এবং ওই সমস্ত টাকাগুলোকে নিয়ে আসার পেছনে দাদাভাইয়ের হাত রয়েছে সেটিকেও জানতে পেরে যায় আমিয়া পট্টনায়ক। এই কারণেই আমিয়া পট্টনায়ক নিজেকে ধরিয়ে দেয় এবং সে জেনে বুঝে পুরো পৃথিবীর কাছে ঘুষখোর অফিসারেও পরিবর্তন হয়ে যায় এবং সোজা সে দাদাভাইকেই ধরার জন্য ভোজের মধ্যেই ট্রান্সফার নিয়ে নেয় এবং ভোজ টাউনে এসে যাওয়ার পর থেকেই আমিয়া পট্টনায়ক এক এক করে সমস্ত ইনফরমেশনকে কালেক্ট করতে শুরু করে দেয়। এরপরে সে রিসার্চ করে করে এটিকে জানতে পেরে যায় দাদাভাই তো পুরো পৃথিবীর মানুষের কাছেই একটি ফাউন্ডেশনকে তো চালিয়ে থাকে, যেখানে সে দেখিয়ে থাকে সে এর সাহায্যে গরিব মানুষদেরকে সাহায্য করছে, কিন্তু দাদাভাই আসলে এই ফাউন্ডেশনকে ব্যবহার করে মানি লন্ডারিং এর সাহায্যে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে থাকে। এই সমস্ত ইনফরমেশন গুলোকে কালেক্ট করতে করতে আমিয়া পট্টনায়ক কিছু কিছু প্রমাণকেও জোগাড় করতে থাকে, যে প্রমাণের সাহায্যে সে ওয়ারেন্ট নিয়ে নেয় দাদাভাইয়ের ঘরের মধ্যে রেডকে মারার জন্য। এরপরে আমিয়া পট্টনায়ক নিজের পুরো টিমকে নিয়ে দাদাভাইয়ের ঘরের মধ্যে পৌঁছে যায় রেডকে মারার জন্য। কিন্তু যখনই আমিয়া পট্টনায়ক দাদাভাইয়ের ঘরের মধ্যে রেড মারতে শুরু করে তখনই সে খুবই বড় একটি ঝটকা পেয়ে যায়, কারণ সে যেই সমস্ত জায়গার মধ্যে প্রমাণকে দেখেছিল দাদাভাই সেই সমস্ত প্রমাণগুলোকেই লুকিয়ে দেয়। কারণ আমরা সবাই জানি যে দাদাভাই একটি ক্যাবিনেট মিনিস্টার যার আসলে খুবই বেশি পাওয়ার রয়েছে। এই জন্য এই পুরো রেডের মধ্যে আমিয়া পট্টনায়ক কিছুই পায়নি। যেহেতু আমিয়া পট্টনায়ক দাদাভাইয়ের ঘরের মধ্যে রেড মেরে কিছুকেই পায়নি, এই জন্যই তার এই রেডটি এখানে ভুল প্রমাণ হয়ে যায়। যেহেতু দাদাভাই একটি ক্যাবিনেট মিনিস্টার ছিল এই জন্য সে এই আধারে আমিয়া পট্টনায়ককে তার জব থেকে সাসপেন্ড করিয়ে দেয়। এর সাথে দাদাভাই আমিয়া পট্টনায়কের সামনে এটিকেও রিভিল করে দেয় যে আমি খুব ভালোভাবেই জানি তুমি আমাকে অনেকটা সময় ধরে
ট্র্যাক করছে বলে। কিন্তু আমিয়া পট্টনায়ক আসলে জানতো না যে দাদা ভাইও আসলে তার উপরে নজর রেখেছিল বলে। এই জন্যই দাদা ভাই এটিকেও জানতো যে আমিয়া পট্টনায়ক জেনে বুঝেই 2 কোটি টাকার ঘুষকে নিয়ে নিয়েছিল এবং ওটির সাহায্যে সে দাদা ভাইকে ট্র্যাক করেছিল এবং এই জন্য সে এই জায়গার মধ্যে রেড মারতেও এসেছিল। কিন্তু এতটা ঘটনা ঘটে যাওয়ার জন্য আমিয়া পট্টনায়কও এটি ডিসাইড করে নাই যে সে এখন দাদা ভাইয়ের কিছুই করতে পারবে না এবং দাদা ভাই এখন তার জব থেকেও বাইরে বার করে দিয়েছে। কিন্তু এরপরেও সে জবে থাকুক বা না থাকুক, এই জন্যই সে এখন দাদা ভাইকে ছাড়বে না এবং সে দাদা ভাইয়ের সমস্ত সত্যতাকে সবার সামনে নিয়ে আসবে। এই জন্যই জবে না থাকার পরেও আমিয়া পট্টনায়ক নিজের নেটওয়ার্ককে ব্যবহার করতে শুরু করে দেয় এবং সে নিজের জানাশোনা লোকের কাছ থেকে সমস্ত ধরনের ইনভেস্টিগেশন করে দাদা ভাইয়ের সম্বন্ধে সমস্ত ইনফরমেশনকে জোগাড় করতে শুরু করে। এই ইনভেস্টিগেশনের মধ্যে আমিয়া পট্টনায়ক নিজের ব্যাচের পুরনো বন্ধুদের সাহায্য নিতে থাকে। যেহেতু আমিয়া পট্টনায়কের পুরনো বন্ধুগুলো খুবই বড় বড় পোস্টে উপস্থিত ছিল, এই জন্য সে তাদের সাহায্যে অনেক ধরনের ইনফরমেশন কেও পেয়ে যায়। আসলে সে দাদা ভাইয়ের সম্বন্ধে অনেক ভেতরের কথাকেই জানতে পেরে যায়। আসলে আমিয়া পট্টনায়ক মনে করছিল দাদা ভাই মানি লন্ডারিং এর সাহায্যে ব্ল্যাক মানিকে হোয়াইট করে থাকতো, কিন্তু আসলে সে ওই ব্ল্যাক মানিকে হোয়াইট করতো কিভাবে? কারণ এতটা বেশি পরিমাণের টাকাকে ব্ল্যাক থেকে হোয়াইটে করার জন্য খুবই বড় একটি মাধ্যমের দরকার ছিল। এই সমস্ত কথাগুলোকে চিন্তা করতে করতে আমিয়া পট্টনায়ক এটিকে জানতে পেরে যায় আসলে দাদা ভাইয়ের কাছে খুবই বেশি জমি রয়েছে। তার কাছে এতটাই বেশি পরিমাণে জমি রয়েছে যেগুলোকে কেউ চিন্তাও করতে পারবে না। ওই সমস্ত জমিগুলো হয় দাদা ভাই অথবা তার রিলেটিভের নামে রেজিস্টার রয়েছে। এখান থেকে ইনভেস্টিগেশন করে আমিয়া পট্টনায়ক এটিকে জানতে পেরে যায় দাদা ভাই নিজের ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পরিবর্তন করে জমির সাহায্যে। কারণ দাদা ভাই যতটা পরিমাণে ব্ল্যাক মানিকে নিয়ে থাকে সে ওই সমস্ত টাকাগুলোকে জমিকে কিনে নেওয়ার হোয়াইট মানি হিসাবে দেখিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, অবশ্যই এতটা বেশি পরিমাণে ট্রানজাকশনকে দেখানোর জন্য দাদা ভাইয়ের কাছেও অনেকটা জমি থাকা দরকার। এই জন্য এই সমস্ত জমিগুলোকে নেওয়ার জন্য দাদা ভাই দ্বিতীয় পদ্ধতিকে অবলম্বন করে থাকে, সেটি হলো গরিব এবং সাধারণ মানুষদেরকে জব দেওয়া। আসলে এই কাজটিকে করার জন্য দাদা ভাই গরিব মেয়েদেরকে ধরে থাকে এবং সে তাদের ফ্যামিলির কাছ থেকে জব দেওয়ার পরিবর্তে তাদের ফ্যামিলির জমিকেই নিয়ে নেয়, সেটিও খুব কম দামের বিনিময়ে। এবং তাদের সমস্ত জমিগুলোকে খুব কম দামে নিয়ে নেওয়ার পর তাদের মেয়েগুলোকে রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে জব দিয়ে দিত। এর সাথে সাথে দাদা ভাই যে সমস্ত মেয়েদেরকে জব দিয়ে থাকে সে তাদের সাথেও ফিজিক্যাল খারাপ কাজকে করে থাকে। এর সাথে সাথে আমিয়া পট্টনায়ক এটিকেও জানতে পেরে যায় যে ভৌজের লোকেরা আমিয়া পট্টনায়ককে দাদা ভাইয়ের যেই লাভারের সম্বন্ধে বলেছিল অর্থাৎ নেহা রাঠোরের সম্বন্ধে, সেই কাহিনীটিও পুরোপুরিভাবে মিথ্যা। আসলে গ্রামের মধ্যে এটি ছড়িয়ে গিয়েছিল যে নেহা রাঠোর দাদা ভাইকে ভালোবাসে এবং তাদের বিয়ে করার আগেই ট্রেন দুর্ঘটনার মধ্যে নেহা মারা যায়। কিন্তু আমিয়া পট্টনায়ক ইনভেস্টিগেশনের সাহায্যে এটিকে জানতে পেরে যায় নেহা রাঠোর আসলে দাদা ভাইকে ভালোবাসতো না, বরং দাদা ভাই নেহা রাঠোরের সাথেও ফিজিক্যালি খারাপ কাজ করেছিল এবং নেহা রাঠোর যখন তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছিল তখন দাদা ভাই তাকে মেরে দেয় এবং দাদা ভাই নেহা রাঠোরের এই মার্ডারকে ট্রেন অ্যাক্সিডেন্টের নাম দিয়ে দেয়। এই কথাকে জেনে যাওয়ার পর আমিয়া পট্টনায়ক এক এক করে ওই সমস্ত মেয়েদের সাথে দেখা করতে থাকে যেই সমস্ত মেয়েদের সাথে দাদা ভাই দুষ্কর্ম কাজ করেছিল এবং সে তাদের সবাইকেই বলতে থাকে তারা যেন দাদা ভাইয়ের বিরুদ্ধে গিয়ে কোর্টের সমস্ত কথাই বলে দেয়, যাতে দাদা ভাইয়ের আসল সত্যতা সবার সামনে এসে যেতে পারে এবং এর ফলে যাতে তার জেলও হতে পারে। কিন্তু আমরা দেখতে পাই কোনো মেয়ে আসলে দাদা ভাইয়ের বিরুদ্ধে যায়নি, তারা কেউই আসলে আমিয়া পট্টনায়ককে সাহায্য করেনি। সমস্ত মেয়েগুলো যখন দাদা ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার জন্য আমিয়া পট্টনায়ককে মানা করে দেয় তখনই আমিয়া পট্টনায়কের মাথার মধ্যে একটি আইডিয়া এসে যায় এবং সে মনে করতে থাকে সে এই আইডিয়ার সাহায্যে সে দাদা ভাইয়ের আসল সত্যটাকে সবার সামনে নিয়ে আসতে পারবে এবং সে তাকে অ্যারেস্ট করাতে পারবে। এটিকে করার জন্য সে দিল্লিতে গিয়ে একটি লয়ারের সাথে দেখা করে, যে লয়ারটি আসলে খুবই বেশি পরিমাণে খারাপ ছিল এবং সে টাকার বিনিময়ে সবকিছুই করে দিতে পারে এবং আমিয়া পট্টনায়ক ওই লয়ারকে খুবই বেশি টাকা দেয় এবং সে দাদা ভাইয়ের বিরুদ্ধে কোর্টের মধ্যে একটি পিএল কে ফাইল করার জন্য বলে দেয়। আসলে ওই পিএল এর মধ্যে লেখা ছিল দাদা ভাই গরিব মানুষদের কাছ থেকে ভুলভাবে তাদের জমিকে কেড়ে নিয়েছে। দাদা ভাই যখন এটির ব্যাপারে জানতে পেরে যায় তার বিরুদ্ধে আসলে একটি পিএল ফাইল হয়েছে তখন সে এটিকে জেনে খুবই বেশি রেগে যায়। কিন্তু এরপরে সিন শিফট হয়ে যায় যেখানে আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মধ্যে আরেকটি নতুন অফিসারকে দেখতে পাই এবং ওই অফিসারটির নাম ছিল বাব্বান এবং ওই বাব্বান অফিসারটি আমিয়া পট্টনায়কের জায়গায় এসেছিল কারণ আমিয়া পট্টনায়ককে তার জব থেকে
বাইরে বার করে দেওয়া হয়েছিল। এই জন্যই তার জায়গার মধ্যে বাপ্পান এসেছিল। এখানে আমরা জানতে পারি যে বাপ্পান খুবই বড় একটি কারাপ্ট অফিসার ছিল। এই জন্য সে দাদা ভাইয়ের কাছে পৌঁছে গিয়ে তাকে বলতে থাকে দাদা ভাই যদি সময় মতো তাকে ঘুষ দিতে থাকে তাহলে সে কখনোই দাদা ভাইয়ের বিরুদ্ধে যাবে না। এর ফলে দাদা ভাইও ওই কথাকে মেনে নেয় এবং সে বাপ্পান অফিসারকে টাকা খাইয়ে তাকে নিজের সাইড করে নেয়। এরপরে একদিন বাপ্পান অফিসার একটি টিপকে পেয়ে যায় যেখানে বলা হয় ভোজের মধ্যে দাদা ভাইয়ের একটি শত্রু রয়েছে যার ঘরের মধ্যে খুবই বেশি ইলিগাল টাকা পয়সা রয়েছে। এটিকে জানার পর বাপ্পান অফিসার এটির সিদ্ধান্তকে নিয়ে নেয় যে এই যে দাদা ভাইয়ের শত্রুটি রয়েছে সে তার ঘরের মধ্যে রেড মেরে সে তার কাছ থেকে সমস্ত টাকাকে নিয়ে নিবে। এটিকে করে সে দাদা ভাইকে খুশিও করে দিতে পারবে। কিন্তু যখন সে ওই জায়গার মধ্যে গিয়ে রেড মারে তখন সে জানতে পেরে যায় যে ওটি আসলে দাদা ভাইয়েরই ঘর ছিল। এই জন্যই ওখানের মধ্যে থাকা সমস্ত টাকাও দাদা ভাইয়েরই ছিল। এই জন্যই সে তাড়াতাড়ি গিয়ে দাদা ভাইয়ের কাছ থেকে ক্ষমাকে চেয়ে নেয়। যেটিকে জানার পর দাদা ভাই তাকে বলে দেয় সে যেন আগে থেকে কোন রকম আর রেড না মারে। কিন্তু এই কথাকে শোনার পর বাপ্পান অফিসার দাদা ভাইকে বলতে থাকে যেখানে রেড মারতে হবে যখন তার ডিপার্টমেন্ট জানতে পেরে যায় তখন ওই জায়গার মধ্যে তাকে রেড মারতেই হয়। এই জন্য হয়তো আগে গিয়ে তাকে অনেকগুলোই রেড মারতে হতে পারে। এই কথাকে শোনার পর দাদা ভাই কিছুটা ভয় পেয়ে যায়। এই জন্য সে মনে করতে থাকে আগে গিয়ে হয়তো তার অনেক টাকায় ক্যাপচার হয়ে যেতে পারে। এই জন্যই দাদা ভাই ভোজের মধ্যে থাকা সমস্ত টাকাগুলোকেই সে এক জায়গায় নিয়ে আসে এবং সে সমস্ত টাকা এবং ইলিগাল জুয়েলারিকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে শিফট করতে শুরু করে। এই সময়ের মধ্যে দাদা ভাই মনে করতে থাকে বাপ্পান এবং তার অফিসার গুলো কেমন ভাবে তার টাকা লুকিয়ে রাখার জায়গাগুলো সম্বন্ধে জানতে পেরে যাচ্ছে। সে মনে করতে থাকে রেড মারার জন্য তাদেরকে কেউ না কেউ বলেই তো থাকে। কিছুটা পরিমাণে রিসার্চ করার পর দাদা ভাই এটিকে জানতে পেরে যায় এই সমস্ত ব্ল্যাক মানির ব্যাপারে বাপ্পান এবং তাদের অফিসারদেরকে আমেয়া পট্টনায়ক বলছে এবং আমেয়া পট্টনায়ক এই সমস্ত ইনফরমেশন গুলোকে পাচ্ছে দাদা ভাইয়ের পিয়ের কাছ থেকে। কারণ আজ থেকে অনেকটা সময় আগে আমেয়া পট্টনায়ক দাদা ভাইয়ের পিয়ের সাথে মিটিং করেছিল যেখানে সে পিয়ে কে নিজের সাইড করে নেয়। এরপর থেকে দাদা ভাইয়ের পিয়ে দাদা ভাইকে ধরিয়ে দেওয়ার জন্য তার সমস্ত লোকেশনের ব্যাপারে আমেয়া পট্টনায়ককে বলে দিতে থাকে। এই ঘটনাকে জেনে যাওয়ার পর দাদা ভাই নিজের পিয়েকে খুবই খারাপ ভাবে মারে এবং সে তাকে একটি জায়গার মধ্যে কিডন্যাপ করে রেখে দেয়। কিন্তু এই সময়ের মধ্যে আমরা জানতে পারি যে আমেয়া পট্টনায়কের ওয়াইফ অর্থাৎ মালিনী পট্টনায়কও এটিকে জানতে পেরে যায় যে দাদা ভাই অনেকগুলোই মেয়ের সাথে খারাপ কাজ করেছে। এগুলোকে সে জেনে যাওয়ার পর ওই সমস্ত মেয়েগুলোর সাথে দেখা করতে শুরু করে এবং সে তাদের সবাইকেই দাদা ভাইয়ের বিরুদ্ধে করে নেয়। এই সবের মধ্যে দাদা ভাই কোর্টের মধ্যে নিজের পিএল কে নিয়েও খুবই চিন্তিত ছিল। এই জন্যই আমেয়া পট্টনায়ক যেই উকিলের সাথে কথা বলেছিল দাদা ভাই সোজা ওই উকিলের সাথে গিয়েই কথা বলে এবং সে ওই কার্ড লয়ারকে 5 কোটি টাকা দেয়। তার ফলে ওই লয়ারটি দাদা ভাইকে বলতে থাকে সে তার পিএল কেই কোর্ট থেকে সরিয়ে দিবে। কিন্তু যখন কোর্টের প্রসিডিং শুরু হয়ে যায় তখন সে মনে করতে থাকে লয়ার হয়তো তার পিএল কে সরিয়ে দিবে, কিন্তু ওই জায়গার মধ্যে ওই উকিলটি ওই কাজটিকে করেনি, বরং সে কোর্টের মধ্যে পিএল কে তো সরায়নি, বরং সে কোর্টের মধ্যে একটি রেকর্ডিং কেও শোনায় যে রেকর্ডিং এর মধ্যে সবাই এটিকে শুনতে পায় দাদা ভাই লয়ারকে 5 কোটি টাকা দিয়েছে এবং ওই টাকাকে দিয়ে সে ওই পিএল কে শেষ করার জন্য বলেছে। এই কথাটি কোর্টের সামনে এসে যাওয়ার পরে লয়ার এটিকেও প্রমাণ করে দেয় যে দাদা ভাই মেয়েদের সাথে দুষ্কর্মের কাজকে করেছিল, এমনকি সে তাদের জমিগুলোকেও কেড়ে নিয়েছিল এবং এর সাথে সাথে লয়ার এটিকেও প্রমাণ করে দেয় যে দাদা ভাই আসলে নেহাকে মেরেছিল। এই জায়গার মধ্যে লয়ার এই জন্যই আমেয়া পট্টনায়ককে সাপোর্ট করছিল, কারণ আমেয়া পট্টনায়ক আগে থেকেই বলে রেখেছিল তার কাছে দাদা ভাই আসতে চলেছে এবং সেই কেসটিকে সরিয়ে দেওয়ার জন্য তাকে টাকাও দিবে। এই জন্যই কোর্টের মধ্যে লয়ার দাদা ভাইকে সাহায্য করেনি। এই জন্যই দাদা ভাইয়ের বিরুদ্ধে কেস খুবই বেশি স্ট্রং হয়ে যায়। এই জন্যই জাজ অর্ডার দিয়ে দেয় যে যতক্ষণ পর্যন্ত এই কেসটি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত দাদা ভাই ভোজ শহরের মধ্যে থাকতে পারবে না, যাতে দাদা ভাই এই সমস্ত প্রমাণগুলোকে লোপাট না করতে পারে। কিন্তু আমরা আগে দেখতে পাই দাদা ভাই আসলে খুবই বেশি পাওয়ারফুল, এই জন্য সে এই সমস্ত রুলগুলোকে নিজের সামনে থেকে সরিয়ে দেয়। এই সবের পরে আমরা আমেয়া পট্টনায়ককে দেখতে পাই যে সোজা গিয়ে নিজের সিনিয়রের সাথে দেখা করে এবং সে তার সামনে দাদা ভাইয়ের অনেকগুলোই প্রমাণকে দিয়ে দেয় এবং এরপরেই আমেয়া পট্টনায়ক বলতে থাকে সে দাদা ভাইয়ের বিরুদ্ধে রেড মারতে চলেছে এবং এইবারে যদি সে
রেডের মধ্যে কিছুকে না পায় তাহলে সে কখনো আর কোনো জায়গার মধ্যে রেড মারবে না। এই জন্যই সে চায় সে যেন তার পোস্টের মধ্যে আবার ফেরত আসতে পারে। এই কথাকে শোনার পর তার সিনিয়র এটিকে মেনে নেয় এবং সে আমেয় পট্টনায়ককে তার পদ আবার ফেরত দিয়ে দেয়। এরপরে আমেয় পট্টনায়ক খুব তাড়াতাড়ি ভোজ টাউনের মধ্যে পৌঁছে যায় এবং সে সোজা ওই জায়গার মধ্যে গিয়ে বাপ্পেনের সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি বাপ্পেন অফিসার যেটি ছিল সে আসলে আমেয় পট্টনায়কেরই খুবই ভালো বন্ধু ছিল। সে আসলে আমেয় পট্টনায়কের কথা মতোই দাদাভাইয়ের উপর নজর রেখেছিল এবং বাপ্পেন আমেয় পট্টনায়ককে বলে দেয় দাদাভাই ভয় পেয়ে গিয়ে নিজের সমস্ত ইল্লিগেল টাকা এবং ইল্লিগেল জুয়েলারি গুলোকে একটি হোটেলের মধ্যে লুকিয়ে রেখেছে এবং তারা যদি ওই নতুন হোটেলের মধ্যে রেড মারে তাহলে তারা সমস্ত ব্ল্যাক মানিকেই এখন পেয়ে যাবে। এটিকে জানার পরেই আমেয় পট্টনায়ক নিজের টিমকে বানিয়ে নেয় এবং তারা খুব তাড়াতাড়ি দাদাভাই নতুন হোটেলের মধ্যে রেড মারার জন্য চলে যায় এবং এই সময়ের মধ্যেই দাদাভাই ইলেকশনের জন্য বাইরে গিয়েছিল। অন্যদিকে আমেয় পট্টনায়ক নিজের টিমকে নিয়ে হোটেলের মধ্যে রেড মেরে নেয়, কিন্তু তারা অনেকক্ষণ ধরেই খোঁজার পরে কিছুই পায়নি। কিন্তু যখনই তারা হোটেলের দেয়ালকে ভাঙতে শুরু করে দেয় তখনই তারা ওখান থেকে খুবই বেশি পরিমাণে টাকা এবং সোনাকে পেয়ে যায়। এমনকি ওই হোটেলের মধ্যে থাকা সমস্ত বাথরুমের মধ্যেই সোনা লুকানো ছিল। এর ফলে আমেয় পট্টনায়ক এবং তার পুরো টিম মিলে এই পুরো টাকাগুলোকে সিজ করে নেয় এবং এই পুরো রেডের মধ্যে 500 কোটি টাকার প্রপার্টিকে সিজ করা হয় এবং এই সমস্ত পুরো টাকাগুলোই ছিল দাদাভাইয়ের নামে। দাদাভাই যখন এটির সম্বন্ধে জানতে পেরে যায় তখন সে খুব তাড়াতাড়ি হোটেলের দিকে যেতে থাকে। এমনকি সে এই জন্য সিএম কেও কল লাগায় যাতে সে সিএম কে বলে এই রেডকে আটকাতে পারে। কিন্তু এখানে সিএম বলতে থাকে এই রেডটি আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, এই জন্যই সেই রেডের মধ্যে কিছুই করতে পারবে না। এবং এই কথাকে জেনে যাওয়ার পর দাদাভাই খুব তাড়াতাড়ি পিএম কে কল করে যাতে সে পিএম কে বলে এই রেডকে আটকাতে পারে। কিন্তু আমরা দেখতে পাই পিএম দাদাভাইয়ের কলকে তোলেনি। এই সমস্ত দৃশ্যকেই দেখার পর দাদাভাই খুবই রেগে যায়। এই জন্যই সে ভোজ টাউনের মধ্যে থাকা লোকদেরকেই উস্কাতে থাকে এবং সে তাদের সবাইকেই আমেয় পট্টনায়কের বিরুদ্ধে করে দেয়। এরপরে আমরা দেখতে পাই ভোজ টাউনের লোকেরা দাদাভাইয়ের ওই হোটেলকেই পুরোপুরি ভাবে ঘিরে নিয়েছে। এমনকি তারা ওই হোটেলের মধ্যে ঢুকে আমেয় পট্টনায়ককে মারারও চেষ্টা করতে থাকে। কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে দেখার পর আমেয় পট্টনায়ক এই সমস্ত টাকাগুলোকে সিজ করে নিয়েছিল সেগুলোকে উড়াতে থাকে, যার ফলে ভোজ টাউনের মধ্যে থাকা লোকেরা ওই সমস্ত টাকাগুলোকে ক্যাপচার করতে শুরু করে। এই সময়ের মধ্যে আমেয় পট্টনায়ক তাদের লোকদেরকে বলতে থাকে এই সমস্ত টাকাগুলো আসলে ভোজের মধ্যে থাকা লোকেদের, যাদেরকে দাদাভাই পুরোপুরি ভাবে লুটে নিয়েছিল। এই জন্যই তারা এখন নিজেদের টাকাকে আবার ফেরত পাচ্ছে। এই জন্যই এর মধ্যে কোন রকম ভুল নেই। এর সাথে দাদাভাই যে পিএকে কিডন্যাপ করে নিয়েছিল তাকেও সে এই হোটেলের মধ্যেই বন্দি করে রেখেছিল। এই জন্যই ওই পিএকেও আমেয় পট্টনায়ক পেয়ে যায়। এরপরে সে ওই পিএকেও আমেয় পট্টনায়ক ছাড়িয়ে নেয়। এই জায়গার মধ্যেই আমেয় পট্টনায়ক এটিকেও জানতে পেরে যায় যে দাদাভাই নিজের সমস্ত সোনাগুলোকে নদীর মধ্যে লুকিয়ে রেখেছিল। এরপরেই আমেয় পট্টনায়ক নদীর মধ্যে থেকে সমস্ত টাকাগুলোকেও ক্যাপচার করে নেয়। এই পুরো ঘটনাকেই দাদাভাই নিজের চোখের সামনে দেখতে পায় এবং এই জন্যই সে খুবই বেশি রেগে যায়। এই জন্যই সে খুব তাড়াতাড়ি আমেয় পট্টনায়ককে মারার জন্য চলে যায়। কিন্তু তখনই দাদাভাইয়ের সামনে তার মা এসে যায়। এখানেই আমরা জানতে পারি আমেয় পট্টনায়কের ওয়াইফ অর্থাৎ মালিনী এক এক করে সমস্ত মেয়েদেরকেই নিজের সাথে করে নিয়েছিল, যাদের সাথে দাদাভাই খারাপ কাজকে করেছিল এবং ওই সমস্ত মেয়েগুলো দাদাভাইয়ের মাকে সবকিছুই বলে দেয়। এই জন্যই দাদাভাইয়ের মা দাদাভাইয়ের সামনে এসে যায় এবং তার এই সমস্ত দুষ্কর্ম কাজকে করার জন্য তাকে থাপ্পড় মারে। এবং যেহেতু দাদাভাইয়ের মা তার সমস্ত কিছুকেই জানতে পেরে গিয়েছিল এই জন্যই সে লজ্জার মধ্যে পুরোপুরি ভাবেই ভেঙে পড়ে। এই জন্যই দাদাভাই এই জায়গার মধ্যে সারেন্ডার করে দেয়। এই জন্যই ওই জায়গার মধ্যে পুলিশ এসে গিয়ে দাদাভাইকে গ্রেফতার করে নেয়। এরপরে সিন শিফট হয়ে যায় যেখানে আমরা দাদাভাইকে জেলের মধ্যে দেখতে পাই এবং ওই জেলের মধ্যেই রামেশ্বর সিংহ এসে যায়, কারণ রামেশ্বর সিং এর প্যারোলের টাইম শেষ হয়ে গিয়েছিল। ওই জায়গার মধ্যে তারা দুজনে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পর অর্থাৎ রামেশ্বর সিং এবং দাদাভাই এক জায়গায় এসে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা আমেয় পট্টনায়কের বিরুদ্ধে রিভেঞ্জ নিবে। এর সাথেই এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল রেড 2 মুভির